শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোঁয়া খন্দকার। রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে, মোহাম্মদপুরে প্রবর্তনার শোরুম সহ 3টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া বাড্ডা ও শাহজাদপুরে যাত্রীবাহী 2টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মধ্যরাত থেকে সকালের দিকের এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। আর পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জনমনে ভীতি তৈরি করতে নাশকতা চালাচ্ছে। এছাড়া প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে 1 লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা ছিল দলটির। বিস্তারিত রাব্বি সিদ্দিকের রিপোর্টে। সোমবার রাত 2:43 সিসি ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি এসে মিরপুরের গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের ভেতরে ককটেল ছুটছেন। মুহূর্তেই ককটেল দুটি বিস্ফোরিত হয়, ক্ষতিগ্রস্ত হয় অভ্যর্থনায় লেখা ফটক। একই কায়দায় সকাল 7টার দিকে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনায় ককটেল নিক্ষেপ করে মোটরসাইকেলে আসা দুজন। তবে এই দুই ঘটনায় কেউ হতাহত হননি। এদিকে ভোর 5টা ও 6টার দিকে রাজধানীর মেরুলবাড্ডায় আকাশ পরিবহন ও গুলশানের শাহজাদপুরে ভিক্টর ক্লাসিক বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যাত্রীবাহী বাস দুটি দারুণ অবস্থায় ছিল। আগুনে দুটি বাসই পুড়ে যায়। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সম্বলিত 1 লাখ গ্যাস বেলুন উড়িয়ে আইনশৃঙ্খলা বিঘ্ন করার পরিকল্পনার অভিযোগে 25 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশপাশে গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা করছিলেন তারা। রাজধানীতে একের পর এক নাশকতা চেষ্টার ঘটনায় ডিএমপির ডিসি মিডিয়া জানান, প্রতিটি ঘটনার তদন্ত চলছে। সিসি ফুটেজে ককটেল নিক্ষেপকারীদের দেখা যাচ্ছে। তাদের গ্রেফতার করা গেলে জানা যাবে এসব ঘটনার উদ্দেশ্য। তাদের যে আভ্যন্তরীণ যে কনভারসেশন সেটা আমরা দেখেছি এবং সেগুলোর উপর ভিত্তি করে আমরা এটা জানতে পেরেছি এবং মূলত এই চক্রটাকে আমরা এর আওতায় নিয়ে আসতে পেরেছি। রাজধানীতে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় পুলিশের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলেও জানান ডিএমপির এই মুখপাত্র। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের রায়ের দিন নির্ধারণ হবে 13 নভেম্বর। দিনটিকে ঘিরে নাশকতা এড়াতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল এলাকা ও আশপাশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। রোববার সুপ্রিম কোর্ট প্রশাসন শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সর্বোচ্চ বিচারালয় হিসেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও হাইকোর্ট, আপিল বিভাগের বিচারপতিরা বিচার কার্য পরিচালনা করে থাকেন। এইখানেই দেশের বহুল আলোচিত এবং গুরুত্বপূর্ণ মামলা সহ কয়েক লাখ নথি সংরক্ষিত রয়েছে। সম্প্রতি জাতীয় ঈদগাহ মাঠ ও প্রধান বিচারপতির ফোয়ারা এলাকায় বহিরাগতদের আনাগোনা বেড়েছে, যা সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, সুপ্রিম কোর্ট ও বিশেষ কোর্ট নিরাপত্তা বিভাগ, শাহবাগ থানার ওসি এবং প্রবেশপথ সংলগ্ন সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশও দেওয়া হয়েছে। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত জানাতে পারে অন্তর্বর্তী সরকার। সংসদের উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে গঠনের বিষয়টিও এক্ষেত্রে আলোচনায় আছে। এর মাধ্যমে বিএনপি ও জামায়াত দুই পক্ষকে সন্তুষ্ট রেখে চলতি সপ্তাহেই সিদ্ধান্ত জানানোর পথে সরকার। তবে পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান এই নিয়ে এখনই মন্তব্য করতে চান না। বলেন, জনপ্রত্যাশা ও রাজনৈতিক দলগুলোর ভাবনা এক্ষেত্রে বিবেচনা করা হবে আর দ্রুতই স্পষ্ট করা হবে সরকারের অবস্থান। তিনি বলেন, নির্বাচন ও বিচার ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নানাভাবে জল ঘোলা করার চেষ্টা করছে। অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইলে সরকার ব্যবস্থা নেবে। জুলাই সনদ স্বাক্ষর হয়েছে গত 17 অক্টোবর, কিন্তু এর বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে এ নিয়ে সংকট কাটেনি। যদিও রাজনৈতিক দলগুলো সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ জারি ও গণভোটের পক্ষে একমত, তবে গণভোট নির্বাচনের আগে নাকি ভোটের দিন এ নিয়ে বিপরীতমুখী অবস্থানে প্রধান দুই দল বিএনপি ও জামায়াত। এ অবস্থায় গত 3 নভেম্বর সরকার দলগুলোকে ঐকমত্যে পৌঁছতে 7 দিনের সময় বেঁধে দিয়েছিল। এক সপ্তাহের মধ্যে
সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। কিন্তু 7 দিনের সময় পেরোলেও দলগুলো এ নিয়ে একসাথে বসেনি, হয়নি একমত। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দলগুলোর সাথে অনানুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে যাচ্ছে। জানা গেছে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের পক্ষে সরকার। সংসদের উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রে সরকার পিআর পদ্ধতির বিষয়টিও বিবেচনা করছে। এক্ষেত্রে বিএনপি ও জামায়াত দুই পক্ষেরই মন রক্ষা হবে, এনসিপিও নমনীয় বলে ধারণা করা হচ্ছে। পরিবেশ উপদেষ্টা এক্ষেত্রে এখনই মন্তব্য করতে না চাইলেও বলেন, জনগণের আশা ও রাজনৈতিক দলগুলোর মনোভাব এক্ষেত্রে প্রাধান্য পাবে। আমরা দায়িত্ব পালন করি টুয়ার্ডস আ ওয়াইডার কনস্টিটিউয়েন্সি। আমরা তো শুধু আপনার প্রতি আমাদের দায়িত্ব পালন করি না বা ওনার প্রতি আমাদের দায়িত্ব পালন করি না, জনগণের প্রত্যাশাও তো আমাদের কাছে কিছু আছে, সেগুলো বিবেচনায় নিয়ে রাজনৈতিক দলগুলোর ভাবনা বিবেচনায় নিয়ে সরকার যেটা ভালো মনে করে সরকার সেই সিদ্ধান্ত নেবে। আপনি একরকম শুনেছেন, আরেকজন আরেক রকম শুনেছি। সরকার একসাথে বসে সামষ্টিকভাবে এই সিদ্ধান্তটা নেবে। সংবিধান আদেশ জারি ও গণভোট অধ্যাদেশের বিষয়ে আগামী বৃহস্পতিবারের উপদেষ্টা পরিষদে কি সিদ্ধান্ত হচ্ছে? এর জবাবে রিজওয়ানা হাসান বলেন, দ্রুতই অবস্থান স্পষ্ট করবে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের থেকে যে সকলেই মিলে একসাথেই কাজ করব যেহেতু আমরা, কিন্তু আমাদের কাছে এখনো ক্যাবিনেটের এজেন্ডাটা আসেনি এবং এগুলো আপনি বুঝতেই পারছেন যে এগুলো বেশ সংবেদনশীল বিষয়। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা ঘোষিত, সেই মোতাবেক সব প্রস্তুতি চলছে। কিছু কিছু সিদ্ধান্তের জন্য আসলে নির্বাচন কমিশনকেও হয়তো আটকে থাকতে হচ্ছে, সেজন্য আমরাও আর খুব বেশি সময় নেব না, আমরাও নিজেদের মধ্যে কথাবার্তা বলে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। সনদ ও নির্বাচনের পাশাপাশি রাজনীতি উত্তপ্ত, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় নিয়েও। এরই মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ 13 নভেম্বর লকডাউন ঘোষণা করেছে, ঝটিকা মিছিল সহ নাশকতামূলক কার্যক্রম চালাচ্ছে। পরিবেশ উপদেষ্টা বলেন, দেশে কোনো অস্থিরতা নেই, তবে সরকার সতর্ক। বিভিন্ন ন্যস্ত স্বার্থ গোষ্ঠী, বিভিন্ন অশুভ শক্তি যদি এই রকম বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে সেগুলোর ক্ষেত্রে যারা দোষী আমরা তাদেরকে আইনের প্রক্রিয়ায় আনবো। আমরা তো মোটামুটি এখন বুঝতে পারছি যে কী ধরনের কাজগুলো হতে পারে, সেখানে আমাদের প্রস্তুতি আমরা আরেকটু বাড়াবো, আমাদের শক্তি আমরা আরেকটু বেশি বাড়িয়ে দেব। পরিবেশ উপদেষ্টা জানান, ফেব্রুয়ারির নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ইসিকে সব ধরনের সহযোগিতা করবে সরকার। নির্বাচনটা ফেব্রুয়ারিতে হয়েই যাচ্ছে, এখানে নানানভাবে পানি ঘোলা করার চেষ্টা করা হচ্ছিল, সেইটা এখন দেশের মানুষের কাছে স্পষ্ট যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে সুদৃঢ়ভাবে হাঁটছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ধর্ম ব্যবহার করে একটি চক্র ভেদাভেদ তৈরি করছে, চেষ্টা করছে নির্বাচন বানচালের। আর এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন মির্জা ফখরুল। বলেন, একটি পক্ষ ৭১-এর ত্যাগের কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিএনপি মহাসচিব আরও বলেন, লাখ লাখ মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। দেশের মানুষ যেমন ২৪কে ভুলতে পারবে না, তেমনি ৭১কেও ভোলা সম্ভব নয়। যারা মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে হত্যা করেছিল, তাদের সাথে এই দেশের মানুষ আপোষ করতে পারে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সাথে মতবিনিময় সভা ছাড়াও আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব। ওই ৭১-এ আমাদের লক্ষ লক্ষ মানুষ বাড়ি ঘর ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল। ওই ৭১-এ আমাদের মা বোনদেরকে অন্যায়ভাবে তাদেরকে অত্যাচার করে, নির্যাতন করে, চিন্তাহানি করে তাদেরকে হত্যা করা হয়েছিল। এই কথাগুলো আমরা ভুলতে পারি না। সংকট সমাধানে বিএনপি ডাকলে একসাথে বসবে জামায়াত। আলোচনার মাধ্যমে সমাধানে বিএনপি ইতিবাচক সাড়া দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বিকেলে পুরানা পল্টনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট আয়োজন সহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত ইসলামী দলগুলোর যৌথ বৈঠক শেষে কথা জানান তিনি। এ সময় তিনি আরও জানান, আগামীকাল জামায়াতের সমাবেশ থেকে দেশ ও জাতি একটি নির্দেশনা পাবে, সেই সাথে সরকারকেও একটি বার্তা দেয়া হবে। দাবি আদায় না হলে রাজধানী থেকে সারা দেশে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। কালকের সমাবেশে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতির প্রত্যাশা করেন জামায়াত ইসলামী।
সমাবেশ দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে। জনদুর্ভোগ কিছুটা কমিয়ে আনার লক্ষ্যে এই সময় নির্ধারণ করা হয়েছে বলেও জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জানান। অতীতেই রাজনীতি একটা ব্যাড কালচার ছিল, একদল ডাকলে আরেকদল আসে না, কখনো আবার একসাথে আলোচনা হয় প্রকাশ্যে অথবা আনঅফিসিয়ালি হয়, কিন্তু এবার ওনারা প্রকাশ্যে এটা বলে দিলেন যে আমরা জামাতের সাথে বসবো না। ভালো কথা, তা আমরাও প্রকাশ্যে বলে দিলাম যে আপনারা ডাকেন আমরা যাব। যে আমরা যে একটা পজিটিভ মাইন্ডে আলোচনায় ভিত্তিতে সলিউশন চেয়েছিলাম, সে পজিটিভ মাইন্ডটাকে ওনারা সম্মান জানাতে জাতিকে সম্মান দিতে পারে নাই। বাগেরহাটের সংসদীয় আসন 4টি বহাল রেখে রায় দিয়েছেন হাইকোর্ট। 3টি আসন করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবৈধ বলে ঘোষণা দেয়া হয়। পাশাপাশি গাজীপুরের সংসদীয় আসন 5টি বহাল রেখে রায় দেন হাইকোর্ট। সোমবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি KM জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এর রায় ঘোষণা করেন। এর আগে 16 সেপ্টেম্বর এক রিটের প্রাথমিক শুনানিতে বাগেরহাটের 4টি নির্বাচনী আসন থেকে একটি কমিয়ে 3টি করা সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট আইনের লঙ্ঘন দাবি করে কেন তা আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছিলেন হাইকোর্ট। আগের মতো বাগেরহাটে 4টি সংসদীয় আসন রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছিল রুলে। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত এই রায় দেন। নির্বাচন কমিশন জাতিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট উপহার দিতে জিহাদ ঘোষণা করেছে। আর কুমিল্লায় এই মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। ভোটের দায়িত্ব পালনে কর্মকর্তাদের চ্যালেঞ্জ নিরূপণ এবং উত্তরণের উপায় নিয়ে দিনব্যাপী কর্মশালায় যোগ দেন তিনি। এ সময় কমিশনার আনোয়ারুল বলেন, অতীতের কলঙ্ক মুছতে সুষ্ঠু ভোটের কোনো বিকল্প নেই। জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে প্রভাব বা ভয় ভীতি পরিহার করে পুলিশ সহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে, আসন্ন ত্রয়োদশ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনের উপর নির্ভর করবে এদেশের ভবিষ্যৎ। আধিপত্যের বিস্তার নিয়ে মুন্সিগঞ্জে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। সংঘর্ষে বহু ককটেল বিস্ফোরণ হয়। দলবদ্ধ হয়ে অস্ত্রের মহড়াও দেয় দুপক্ষ। এতে বেশ আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। ভোরের আলো ফুটতেই একের পর এক ককটেল বিস্ফোরণ, চলে দলবদ্ধ অস্ত্রের মহড়া। পূর্ব বিরোধকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির 2 গ্রুপ জড়িয়ে পড়ে সংঘর্ষে। উত্তপ্ত হয়ে ওঠে মুন্সিগঞ্জের মোল্লাকান্দি এলাকা। স্থানীয়রা জানায়, এলাকার আধিপত্য নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আতাউর রহমান মল্লিক ও ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন গ্রুপের দীর্ঘদিন ধরে চলছিল বিরোধ। এরই জেরে আবারও সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। সংঘর্ষে গুলিবিদ্ধ হয় আরিফ ও ইমরান নামের 2 জন। পরে জেনারেল হাসপাতালে নেওয়া হলে আওলাদ গ্রুপের আরিফ মিরকে মৃত ঘোষণা করে চিকিৎসক। আব্বু সকালবেলা গেছে, যাওয়ার পরে মুখ চোপা ধুইছে, তো বাথরুমে তাইছে, পরে হেরে উনতে গুলি করছে। অনেক লোক মানে কইতে মুখোশ পইরা হেলমেট পইরা অনেক লোক আমাকে মোলাঙ্গান্দি ইউনিয়নের ভিতরে আমার কংসপুরা গ্রামে চডুমুরা গ্রামে দুইটা অনেক লোক মারধর করলো, আর একটা লোক গুলি করে মাইরে ইলাইছে। এ নিয়ে এলাকাটিতে 7 দিনের ব্যবধানে খুন হলো 2 জন। এর আগে গত 3 নভেম্বর প্রতিপক্ষের গুলিতে নিহত হয় তুহিন দেওয়ান নামের এক যুবক। বারবার সহিংসতায় আতঙ্কিত এলাকাবাসী। যথাযথ বিচার ও শাস্তি চায় স্থানীয়রা। কয়েকদিন পর পরে ঝগড়া লাগে, আমাকে বাড়িতে রাস্তা লাগে সাদা, এখানে কি করতে গুলি মুলি কইরা বাচ্চা নিয়ে আমরা অনেক ডরে থাকি, ভয়ঙ্কর ভিতরেই আছি আমরা। আমার স্বামীর মৃত্যুর বিচার চাই, আমি আগে ফাঁসি চাই। আমরা এলাকায় শান্তি চাই, অশান্তি চাই না। আল্লাহ যেমনি শান্তি রাখুক, শান্তি করতে চাই। এদিকে ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এর মধ্যে এলাকা ছেড়েছে 2 পক্ষের লোকজন। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে সেই এলাকা থেকে। আমাদের এই অভিযান চলমান থাকবে। বর্তমানে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং আমাদের যে তৎপরতা রয়েছে তাতে এর পরবর্তীতে আর এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা কমে। নিহত আরিফ চরডুমুরিয়া এলাকার খবির মিরের ছেলে। গুলিবিদ্ধ ইমরানকে নেওয়া হয়েছে ঢাকায়।
আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। 3টি ধার্য তারিখের পর সোমবার জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শিক্ষার্থী আবু সাইদ হত্যার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে 10ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। এদিন সাক্ষ্য দেন আবু সাইদকে হত্যার প্রত্যক্ষদর্শী বেরুবির শিক্ষার্থী আকিব রেজা খান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্যতে আবু সাইদকে হত্যার নির্মম বর্ণনা তুলে ধরেন তিনি। বলেন, গুলি লাগার পর আবু সাইদের বন্ধু আয়ান ও তার বন্ধু রৌনক তাকে বাঁচানোর চেষ্টা করেন। তখনও আবু সাইদকে নির্বিচারে গুলি করতে থাকে পুলিশ সদস্যরা। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ 2 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে 5ম দিনে সাক্ষ্য দিলেন ডিএমপির ওয়্যারলেস অপারেটর কামরুল হাসান সহ 2 জন। এদিন শিক্ষার্থীদের ওপর ডিএমপি কমিশনারের লেথাল ওয়েপন ব্যবহারের ওয়্যারলেস বার্তার রেকর্ডিংও তুলে ধরা হয়। আবু সাইদ হত্যাকাণ্ড দুটো পার্ট, একটা হচ্ছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ মামুন। তার সাক্ষ্যটা কমপ্লিট হলে সেই সাক্ষীটা আমাদেরকে ট্যালি করতে হবে, ত্রুটি বিচ্যুতি দেখতে হবে। এটা স্বাভাবিক প্রক্রিয়া মামলার, যে কোনো সময় অ্যাডজর্নমেন্ট হবে, কোনো সময় বেশি সাক্ষী হবে। এই ক্ষেত্রে প্রসিকিউশন মামলা ডিলে করার বা ডিলে হচ্ছে এই ধরনের কোনো চিন্তা করার কারণ নেই। দ্রুততম সময়ের মধ্যে মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। খেলার খবর, কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। সিলেটে ম্যাচ শুরু সকাল 9:30টায়। স্পোর্টিং উইকেটের প্রত্যাশার কথা জানিয়ে অধিনায়ক নাজমুল বলেন, রান দেখতে চান তিনি। মিডল অর্ডার নিয়েও নেই দুশ্চিন্তা। আয়ারল্যান্ড দলে কাউন্টি খেলা ক্রিকেটার আছে, তাই চ্যালেঞ্জ থাকলেও বাংলাদেশের সামর্থ্য মনে করিয়ে দিয়েছেন টাইগার অধিনায়ক। অপরদিকে কন্ডিশন নিয়ে চিন্তা না করে জয়ের ব্যাপারে ইতিবাচক থাকতে চান আইরিশ অধিনায়ক। অনুশীলনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সিলেট টেস্টে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিয়েছে মুশফিক শান্তরা। প্রায় 7 মাস পর ঘরের মাঠে সাদা পোশাকে খেলবে টিম টাইগার্স। তবে এবারের মিশন আয়ারল্যান্ড। অভিজ্ঞতার বিচারে আয়ারল্যান্ড বেশ পিছিয়ে থাকলেও দলটার কয়েকজনের কাউন্টি খেলার অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক। চ্যালেঞ্জ থাকলেও নিজেদের সেই সামর্থ্য আছে বলছেন নাজমুল শান্ত। ওই টিমের যদি আপনি ব্যাটিং অর্ডার দেখেন, ওরা কিন্তু বড় বড় স্কোর খেলার মতো ক্ষমতা রাখে এবং বেশ কিছু প্লেয়ার কাউন্টিও খেলেছে অতীতে। সো আমি একদমই ছোট হিসেবে দেখতে চাই না, ছোট দল বড় দল এগুলোতে আমি যেতেই চাই না। ইন্টারন্যাশনাল একটা টেস্ট ম্যাচ হবে, প্রপার ওই দলকে রেসপেক্ট দিয়ে আমরা খেলতে চাই এবং আমি আশা করি যে ওই দলের সাথে চ্যালেঞ্জ থাকবে, বাট ওই চ্যালেঞ্জটা ঠিকমতো হ্যান্ডেল করার অ্যাবিলিটি আমাদের আছে। সিলেটের উইকেট বরাবরই স্পোর্টিং হিসেবে পরিচিত। আইরিশদের বিপক্ষেও ভালো উইকেট চান জানালেন শান্ত। সেই সাথে মিডল অর্ডার নিয়ে চিন্তা নেই বলছেন টাইগার অধিনায়ক। একটা ইনস্ট্রাকশন তো দেওয়া হয়েছে টিমের পক্ষ থেকে গ্রাউন্ডসম্যানকে। আমি আশা করি যে উইকেটটা ভালো হবে, স্পোর্টিং উইকেটই আমি আশা করছি। ব্যাটসম্যানরা বড় রান করার একটা সুযোগ থাকবে। ডিফারেন্ট ফরম্যাট। মিডল অর্ডারে আপনি যদি দেখেন লাস্ট সিরিজে মুশি ভাইয়ের একটা বড় ইনিংস ছিল, লিটনের একটা ভালো ইনিংস ছিল, মিরাজ অলওয়েজ কনসিস্টেন্ট 6-7-এ যে ওখানে বোলারদেরকে নিয়ে বড় বড় রান করে। সো এখানে আমার মনে হয় না মিডল অর্ডার নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণ আছে। আর কম্বিনেশনটা কালকে ইনশাল্লাহ আপনি 9টা-5 অথবা 9টা-10-এর মধ্যে পেয়ে যাবেন। এদিকে ম্যাচের আগের দিন বিশ্রামে আইরিশরা। কন্ডিশন নিয়ে ভাবতে চান না অ্যান্ড্রু বালবির্নি। তবে সিলেটে সবশেষ জিম্বাবুয়ের ম্যাচের ফলাফল টেনে আইরিশ অধিনায়ক জানালেন জয়ের ব্যাপারে নিজের ভাবনা। এই সিলেটে বাংলাদেশকে হারিয়েছে জিম্বাবুয়ে। আমরা অবশ্যই জয়ের ব্যাপারে ভাবছি। বাকি 2 ভেন্যুর তুলনায় সিলেটের উইকেট ভালো। কন্ডিশন নিয়ে চিন্তা করতে চাই না, এটা আমাদের হাতে নেই। আমাদের 3 জয়ের 2টি ভিন্ন কন্ডিশনে খেলেছি। প্রথমবারের মতো আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এর আগে একবারের দেখায় 2023 সালে মিরপুরে আইরিশদের বিপক্ষে 7 উইকেটের জয় আছে টাইগারদের। প্রায় 7 মাস আগে নিজেদের খেলা সবশেষ টেস্টে এই সিলেটেই জিম্বাবুয়ের কাছে হেরেছিল বাংলাদেশ দল। সেই ম্যাচের ফলাফল টেনে আইরিশ অধিনায়ক বললেন জয়ের ব্যাপারে নিজেদের ইতিবাচক মনোভাবের কথা। অপরদিকে সেই হারের তিক্ততা ভুলে অধিনায়কত্বের নতুন শুরুটা স্মৃতিমধুর করে রাখতে চাইবেন নাজমুল শান্ত। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। 10ম গ্রেড সহ 3 দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি অব্যাহত রেখেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। একই সঙ্গে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও চলছে।
এই মুহূর্তে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে শিক্ষক নেতাদের আরেক দফা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ বলেন, সরকারের আশ্বাসের লিখিত বা দৃশ্যমান কোনো সিদ্ধান্ত তাদের দেয়া হয়নি, তাই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে, অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। অন্যদিকে 10ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়ক মাহবুবুর রহমান বলেন, কোথাও কর্মবিরতি স্থগিতের কোনো ঘোষণা দেয়া হয়নি, তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি। প্রজ্ঞাপন বাস্তবায়ন হওয়ার পর্যন্ত হাতে পাওয়া পর্যন্ত আমরা এই শহীদ মিনার অবস্থান করব। অনেক শিক্ষক আর কি তাদেরকে বিভিন্নভাবে নার্সিং করার চেষ্টা করছেন। আমরা এরপরেও যদি আমাদের ঘাটতি থেকে যায়, আমরা প্রয়োজনে অন্যদিন আমরা বিশেষ ক্লাসের ব্যবস্থা করব। যারা 8ম শ্রেণীর বাস ড্রাইভার তারা চলে গেছে 12তম গ্রেডে, যারা 900 পড়ি তারা প্রমোশন পেয়ে চলে গেছে আপনাদের 10ম গ্রেডে। অথচ আমাদের প্রাইমারি ডিপার্টমেন্টে আমি ডাবি থেকে অনার্স ইংলিশে করে আসছি, কিন্তু দেখা যাচ্ছে আমাদের কোনো প্রমোশন নেই। রাষ্ট্র যত তাড়াতাড়ি আমাদের দিবে আমরা তত তাড়াতাড়ি ফিরে যাব। অবাধ নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করাই এখন চ্যালেঞ্জ, আর এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দুপুরে গুলশানে জাসাসের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ৩৬ জুলাই জনতার পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটেছিল। তারেক রহমান সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বলেও মন্তব্য করেন মঈন খান। আরও বলেন, শুধু ছাত্রদের কৃতিত্ব দিলে অভ্যুত্থানের সঠিক বিশ্লেষণ হবে না বলে মনে করেন তিনি আরও বলেন, ৫ আগস্ট একদিনে হয়নি, এর পেছনে রয়েছে সুদীর্ঘ আন্দোলনের ইতিহাস। প্রায় ৪৩টি রাজনৈতিক দল বহু বছর ধরে বঞ্চনার বিরুদ্ধে লড়াই করেছে। গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে হামলা, গায়েবী মামলা, নির্যাতন সবই সহ্য করতে হয়েছে। জাতীয়তাবাদী এই আন্দোলনে জাসাসের অনেক অবদান রয়েছে বলেও জানান ডক্টর মঈন খান। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি এই আন্দোলনটি পুরোপুরি তিনি আমাদের নেতৃত্ব দিয়েছিলেন সুদূর প্রায় 10,000 কিলোমিটার দূর থেকে। আমরা সবাই মিলে বাংলাদেশকে একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশে পরিণত করি, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের যে মৌলিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হতে হবে, মানবাধিকার প্রতিষ্ঠিত হতে হবে। মনোনয়ন পেলে নিরঙ্কুশ জয়লাভের মধ্য দিয়ে প্রথমবারের মতো গাজীপুরের এক সংসদীয় আসন দলীয় প্রধানকে উপহার দিতে চান বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়দুল আলম বাবুল। কালিয়াকৈর উপজেলা এবং পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র্যালিতে অংশ নিয়ে কথা বলেন তিনি। র্যালিতে অংশ নেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। কালিয়াকৈর উপজেলা এবং পৌর বিএনপির পক্ষ থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য এই র্যালি সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলার বংশাই ব্রিজের সামনে জড়ো হন দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল 11টায় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুলের নেতৃত্বে শুরু হয় র্যালি। রং বেরঙের প্লেকার্ড আর স্লোগানে বিপ্লব ও সংহতি দিবসের র্যালিটি রূপ নেয় নির্বাচনী শোডাউনে। নেতাকর্মীদের মধ্যে তৈরি হয় উৎসবের আমেজ। হাইব্রিড নেতাদের এই স্পিড বেড়ে গেছে, আমরা চাই ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হোক। আমরা আশাবাদী যে সবার চেয়ে বাবুল ভাই এগিয়ে আছে, যে উনি নমিনেশন পাবে ইনশাল্লাহ। কালিয়াকৈর উপজেলার সাথে গাজীপুর সিটি কর্পোরেশনের 12টি ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর এক সংসদীয় আসন। আসনটিতে এখনো দলীয় প্রার্থী ঘোষণা করা না হলেও মনোনয়ন প্রত্যাশী 5 জন। র্যালিতে অংশ নেওয়া স্থানীয় নেতাকর্মীরা বলছেন, তারা ধানের শীষের পক্ষে সবাই ঐক্যবদ্ধ। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমরা জানাতে চাই, আমরা ত্যাগী নেতার পক্ষে আছি। কাজী সাইদুল আলম বাবুল সাহেব ত্যাগী নেতা। এখনো কেন আমাদের এখানে নমিনেশন ডিক্লেয়ার করা হয় নাই, আমরা আশা রাখি অচিরেই আমাদের নেতৃবৃন্দ বুঝতে পারবেন। শিল্প এলাকা হওয়ায় রাজনৈতিকভাবে গাজীপুর এক সংসদীয় আসনটি বেশ গুরুত্বপূর্ণ। আসনটির প্রার্থী হিসাবে স্বচ্ছ ভাবমূর্তি এবং ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে বলে আশাবাদী নেতারা। প্রায় 45 বছর ধানের শীষের প্রার্থী এই আসন থেকে নির্বাচিত হতে পারে নাই, ধানের শীষ বঞ্চিত হয়েছে। এবারে এই গাজীপুর এক আসনের কালিয়াকৈর এবং কোনাবাড়ির সকল নেতাকর্মীরা আমার দিকে তাকিয়ে আছে।
1996 সালের 15ই ফেব্রুয়ারির নির্বাচন ছাড়া এই আসনটিতে জয়লাভ করতে পারেনি বিএনপি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা 13 নভেম্বরের কর্মসূচি ঘিরে একটি বেসরকারি চ্যানেলের মালিকের ইন্ধনে ফরিদপুরে মাঠে নামার চেষ্টা করছে দলটি। এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ফরিদপুর সদর বিএনপি। সকালে উপজেলার ঈশান গোপালপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করে ফরিদপুর 3 আসনের বিএনপি নেতাকর্মীরা। এ সময় অভিযোগ ওঠে 13 তারিখের কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুরে সংঘটিত হওয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এক্ষেত্রে ইন্ধন যোগাচ্ছে বেসরকারি টেলিভিশনের মালিক স্থানীয় সাবেক এমপি একে আজাদ। এর আগে রোববার রাতে আওয়ামী লীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় বিএনপির। আহত হন এক বিএনপি কর্মী। আওয়ামী লীগের দূষণদের প্রতিহত করতে যায় এখানে হাতাহাতি হয়। আমাদের এক দোকানদার, এই বাজার দোকানদার দেলোয়ারকে হাত দিয়ে কোপ দিয়েছে। কোপ দেওয়ার সাথে তার হাতটা কাইটাকার কি হয়েছে যে আপনারা যাই দেখেন, তাকে আমরা হসপিটালে ভর্তি করতেছি। টাঙ্গাইলে নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিএনপি নেতাকর্মীরা। এই ঘটনায় আহত হয়েছেন 2 জন। দুপুরে গোপালপুরে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় ডাটা এন্ট্রি অপারেটর আমজাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নির্বাচন অফিসের কর্মকর্তারা জানান, উপজেলা বিএনপির নেতাকর্মীদের কাজ না করায় আওয়ামী লীগ ট্যাগ দিয়ে অফিসে হামলা চালানো হয়। এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত আলী বলেন, নির্বাচন অফিসার নজরুল ইসলাম নানা অনিয়ম দুর্নীতির সাথে জড়িত। এ বিষয়ে ভুক্তভোগী সেবাগ্রহীতাদের নিয়ে নির্বাচন কর্মকর্তার অফিসে গেলে তিনি দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন কাজী লিয়াকত। জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, সরকারি অফিসে হামলা ও সরকারি কর্মকর্তাকে মারধরের অভিযোগে থানায় মামলা করা হবে। সরকারি অফিস ভাঙচুর এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের গায়ে হাত ওঠানোর হলো মারধর করার ইয়াতে ধারাই এই মামলার জন্য এখন যে আমরা অফিসার গেছে হলো থানাতে মামলা প্রস্তুতি নিতেছে আর কি। আন্তর্জাতিক প্রসঙ্গ, পক্ষপাতদুষ্ট খবর প্রচার এবং ডোনাল্ড ট্রাম্পের ভাষণ সম্পাদনা ঘিরে বিতর্কের মুখে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। গাজা সহ আরও কয়েকটি ইস্যুতে সংবাদ প্রচারে পক্ষপাতিত্ব করেছে বলে অভিযোগ উঠেছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে। এই সংক্রান্ত বিবিসির অভ্যন্তরীণ একটি নথি ফাঁস করেছে দ্য ডেইলি টেলিগ্রাফ। জানা যায়, প্যানোরামা তথ্যচিত্রে ট্রাম্পের বক্তব্যের অংশবিশেষ জোড়া লাগিয়ে ব্যবহার করেছিল বিবিসি। গত বছর নির্বাচনের 1 সপ্তাহ আগে প্রচার করা হয় তথ্যচিত্রটি। ভাষণ সম্পাদনার পর এমন দাঁড়ায় যে ট্রাম্প সবাইকে ক্যাপিটাল হিলে যেতে বলেছেন এবং নিজেও সেখানে যুক্ত হয়ে লড়াই করবেন বলে জানিয়েছেন। সমালোচনার জেরে পদত্যাগ করেছেন মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেবারো টার্নাস। ভুল স্বীকার করে বিবৃতিও দিয়েছেন তারা। রাজধানীর পুরান ঢাকায় দিনে দুপুরে একটি হাসপাতালের সামনে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুলি ছুড়ে মৃত্যু নিশ্চিত করার পর মুখ ঢাকা অস্ত্রধারীরা পালিয়ে যায়। আর পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভির ফুটেজে। পুলিশ জানায়, ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে 2 জন অস্ত্রধারীর গুলিতে খুন হওয়া ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী মামুন। সকাল 11টা ছুঁই। পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল হাসপাতালের সিসিটিভি ফুটেজে স্পষ্ট মামুন নামের এক ব্যক্তিকে ধাওয়া করে গুলি ছুটছে 2 ব্যক্তি। ঘটনাটি ঘটে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে। ফুটেজের পরবর্তী অংশে দেখা যাচ্ছে কিলিং মিশন শেষে দ্রুতই পালিয়ে যাচ্ছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল এলাকায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে উঠে আসে সে সময়ের বিস্তারিত। পরিবার বলছে, সকালে একটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল মামুনের। শব্দ পেয়ে আমরা এখানে আসতে দেখলাম যে লোকটা পড়ে আছে। পড়ার পরে ওনাকে আমরা হসপিটালের কর্তৃপক্ষকে বললাম যে একটু ইমার্জেন্সি আপনি তারে হসপিটালাইজ করার ব্যবস্থা করেন। উনি এখানে আসছে ভাইয়া পড়ে হাজিরা দেওয়ার জন্য। তারেক সাইদ মামুনকে ফোন দেওয়ার চেষ্টা করে কয়েকবার কল দেয়, রিং বাজে কিন্তু কেউ রিসিভ করতেছে না। তখন যখন শুনতে পারলাম যে আমাদের জজকোর্টের মূল ফটকের বাইরে ন্যাশনাল মেডিকেলের সামনে, তখন আমি দ্রুত ওখানে চলে যাই। গুরুতর আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামুনের পরিবারের অভিযোগ, শীর্ষ সন্ত্রাসী ইমনের লোকজন এই হত্যার সাথে জড়িত। 2023 সালের সেপ্টেম্বরেও তাকে হত্যার চেষ্টা করা হয়।
পুলিশ জানায় নিহত ব্যক্তি আরেক শিশু সন্ত্রাসী ইমনের সহযোগী ছিলেন। তবে অপরাধ জগতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তাদের মধ্যে চলছিল বিরোধ। তো আমরা খুঁজে পাইছি উনি শীর্ষ সন্ত্রাসী ইমন মামুন গ্রুপের মামুন। ওই সিঙ্গেল করে এক একটা করে পাচ্ছি, স্লট পাচ্ছি, এগুলোকে আমরা জোড়া লাগাবো তখন হয়তো বলতে পারবো। পুলিশ আরো জানায় শীর্ষ সন্ত্রাসী ইমন ও মামুন একসময় হাজারীবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকার আতঙ্ক ছিলেন। তাদের গড়ে তোলা বাহিনীর নাম ছিল ইমন মামুন বাহিনী। তারা দুজনই চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। যশোর সেনানিবাসে কোড অফ সিগন্যালসের বার্ষিক অধিনায়ক সমাবেশ হয়েছে। সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে যশোর সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড কোর্স স্কুলে উপস্থিত হন সেনাপ্রধান। এ সময় তাকে অভ্যর্থনা জানায় আরডক ও 55 পদাতিক ডিভিশনের জিওসি, যশোর অঞ্চলের এরিয়া কমান্ডার সহ অন্যান্য সেনা কর্মকর্তারা। সেনাপ্রধান সিগন্যাল স্কোরের প্রযুক্তিগত উন্নয়ন সাধনে নানা দিক নির্দেশনা প্রদান করেন। উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সিগন্যাল ব্রিগেডের কমান্ডার, সিগন্যাল ইউনিটের অধিনায়ক সহ গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হল আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস 2025। উদযাপনে দিনব্যাপী বিভিন্ন আয়োজন করে এনএসইউ অ্যাকাউন্টিং ক্লাব। সকালে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক সেমিনারের আয়োজন করা হয়। এতে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাগণ অংশ নেন। এ সময় সেমিনারে বক্তারা আর্থিক খাতকে দুর্নীতিমুক্ত করতে অডিট কার্যক্রম নিয়মিত ও যুগোপযোগী করতে তাগিদ দেন। নৈতিকতা চর্চায় শিক্ষার্থীদেরকে উৎসাহিত করে বলেন, আমূল পরিবর্তন শুরু করতে হবে সিস্টেমের একেবারে শীর্ষ পর্যায় থেকে। আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্বে হিসাব বিজ্ঞানকে কাজে লাগাতে ডিজিটালাইজেশনের জন্য আরও বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বড় একটা পরিবর্তন আনতে চলেছে, সেই দিকেও নজর রাখতে হবে। শিক্ষার্থীদেরকে আরও গবেষণা নির্ভর পড়ালেখায় মনোযোগ দিতে আহ্বান জানান তারা। নর্থ সাউথ ইউনিভার্সিটি বা নর্থ সাউথ ইউনিভার্সিটির বাইরের যে অ্যাকাউন্টিং স্টুডেন্টগুলো আছে, ওরা কিছু রিয়েল লাইফ নলেজ গেইন করতে পারে। আর আমরা চাই যে আমাদের যে দর্শক অডিয়েন্স, তারা যদি এখান থেকে কিছু শিখে যেতে পারে, তারা কানেকশন তৈরি করতে পারে। টু ম্যানেজ অ্যান্ড টু হ্যাভ এ গুড লাইফ, অ্যাকাউন্টিং ইনভেরিয়েবলি ইজ পার্ট অফ আওয়ার লাইফ। উই ক্যানট গো উইদাউট অ্যাকাউন্টিং। রাজধানীর নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো রাইমস কার্নিভাল। সকালে স্কুল প্রাঙ্গণে এই আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রি স্কুল বিভাগের ক্ষুদে শিক্ষার্থীরা রাইমস কার্নিভালে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ক্যাপ্টেন মোহাম্মদ মিজানুর রহমান, বিশেষ অতিথি তসলিমা রহমান এবং নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন জাহিদ হোসেন বিজয়ীদের হাতে ক্রেস্ট সার্টিফিকেট তুলে দেন। পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি ক্যাপ্টেন মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শিশুদের সৃজনশীলতা বিকাশে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ক্ষুদে শিক্ষার্থীদের আগামীর যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন পেছালে তার দায় বিএনপি জামায়াতের। কেননা এই দুই দলের রাজনৈতিক দাবি দেওয়ার কারণেই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া আটকে আছে, এমন দাবি করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আর দলটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেছেন, নির্বাচনী ডামাডোলে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু উপেক্ষা করা যাবে না। সোমবার বিকেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই সনদে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক অবমূল্যায়ন শীর্ষক আলোচনা সভায় এসব মন্তব্য করেছেন তারা। এনসিপি নেতা সারওয়ার তুষার বলেন, নির্বাচনী পরিবেশ নিয়ে আস্থাহীনতায় ভুগছেন তারা। উপদেষ্টা পর্ষদের সমালোচনা করে তিনি বলেন, জুলাই সনদ নিয়ে সরকার সাপ লুডু খেলছে। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সমগ্র বাংলাদেশ রিফর্মকে স্বাগত জানালেও বিএনপি তার বিপরীত অবস্থানে আছে। 24-এর অভ্যুত্থানের কার্ড খেলে কেউ নব্য ফ্যাসিস্ট হতে চাইলে এনসিপি বসে থাকবে না। যদি রিফর্ম না হয়, জুলাই সনদ বাস্তবায়ন না হয়, জুলাই সনদের আইনি ভিত্তি না হয়, তাহলে কিন্তু ইলেকশন যদি পিছিয়ে যায়, আপনারা দুই দল ইতিহাসে ইলেকশন পিছানোর জন্য দায়ী থাকবেন। জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের একটি পদ্ধতি খুঁজে বের করে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে।
খুলনা ৪ আসনের প্রত্যেক ভোটারের বাড়িতে ফলজ বৃক্ষ পৌঁছে দিচ্ছেন বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল। পুরো উপজেলায় 50,000 গাছ লাগানোর পরিকল্পনার কথাও জানান তিনি। সকালে নিজ বাসার সামনে ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সদস্য। পর্যায়ক্রমে 2 লাখ চারা লাগানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান আজিজুল বারী হেলাল। খুলনা ৪ আসনের প্রতিটি পরিবারকে সবুজ আন্দোলনের অংশীদার করা হবে বলেও জানান তিনি। পরে বিএনপি নেতাকর্মীরা আইজগাতি গ্রামের শাহপাড়া, রাজাপুর, তেয়ারা, মিকশিয়াতি, খাপ্পাখোল, সিদিকাঠি এলাকায় বিভিন্ন পরিবারের আঙিনায় ফলজ বৃক্ষরোপণ করেন। কক্সবাজারের উখিয়ায় অগ্নিকাণ্ডে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন আরও 6 জন। বিকেলে উখিয়া সদর কাঁচা বাজারে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অর্ধশতাধিক দোকান। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় কৃষি ব্যাংক ভবনের পেছনে কাঁচা বাজার সড়কের একটি মার্কেটে প্রথম আগুন দেখা যায়। মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে সেই আগুন। এ সময় মোহাম্মদ আলী নামের এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়। দগ্ধ হয় আরও 6 জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। গণঅভ্যুত্থানে সিরাজগঞ্জে যুবদল নেতা সহ 3 জনকে হত্যার ঘটনায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 549 জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ জেলা আদালত সূত্রে এই তথ্য জানা গেছে। রোববার রাতে জমা দেয়া এই অভিযোগপত্রে বলা হয়, 2024 সালের 4 আগস্ট জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও সুমনকে আন্দোলনে গুলি করে হত্যা করা হয়। এতে শেখ হাসিনার আদেশে সক্রিয় অংশগ্রহণ করে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। একই বছরের 22 আগস্ট নিহতদের পরিবার থেকে পৃথক 3টি মামলা দায়ের করা হয়। 3 মামলায় 463 জনের নাম উল্লেখ সহ জেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের মোট 900 জনকে আসামি করা হয়। মামলার তদন্ত শেষে আদালতে 549 জনের নামে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। রাজবাড়ীর পাংশায় এক কৃষক হত্যা মামলায় 10 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার এই রায় দেন। প্রত্যেক আসামিকে 20,000 টাকা করে জরিমানা ও অনাদায়ে 3 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন মিরাজ মৃধা, সাইদ মৃধা, মনিরুল শেখ, আশরাফুল শেখ, আশরাফ শেখ, আসাদ শেখ, দিলু মৃধা, তোফাজ্জল মাহাতাব শেখ ও ঠান্ডা মৃধা। রায় ঘোষণাকালে মিরাজ মৃধা ও ঠান্ডা মৃধা অনুপস্থিত ছিল। মামলায় বলা হয়, 2018 সালের 16 জুন পাংশার মৌরাট ইউনিয়নের জাগির মালঞ্চি গ্রামের বাসিন্দা কৃষক আব্দুল সাত্তার মৃধাকে জমি নিয়ে বিরোধের জেরে জবাই করে হত্যা করা হয়। এরপর দিন নিহতের স্ত্রী পাংশা মডেল থানায় 17 জনকে আসামি করে মামলা দায়ের করেন। 109তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারুণ্যের মিলন মেলা বসেছে ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ ক্যাম্পাসে। এই উপলক্ষে সকাল থেকেই চলে নানা আয়োজন। বেলুন উড়িয়ে ও কেক কেটে তারুণ্যের উৎসবের উদ্বোধন করেন কলেজটির সাবেক অধ্যক্ষ প্রফেসর রেজাউল ইসলাম এবং বর্তমান অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে শিক্ষক শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগের প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। নেচে গিয়ে আনন্দ আড্ডায় ক্যাম্পাস মাতিয়ে রাখেন পুরোটা সময়ই। আগামীকালও চলবে নানা আয়োজন। উচ্চ ট্যারিফের কারণে বাংলাদেশে পণ্য রফতানিতে জটিলতা বাড়ে। তাই এই বিষয়ে একটি সুস্পষ্ট ও সুবিধাজনক নীতি প্রণয়নে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত। ট্যারিফ মুক্ত দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কেও জোর দেন তিনি। সকালে বাংলাদেশ ইতালি সম্পর্ক উন্নয়নে এক সেমিনারে এই কথা বলেন তিনি। আলোচনায় মূলত অবৈধ অভিবাসী ও পারস্পরিক ব্যবসায়িক নানান জটিলতা তুলে ধরেন অ্যান্টনিও আলেসান্দ্রো। বলেন, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাসপোর্টের মান অনেকটাই কম হওয়ায় অবৈধ উপায়ে বিদেশ পাড়ি দেওয়ার ঘটনা বাড়ছে। এছাড়া স্বচ্ছ ও নির্ভেজাল কাগজপত্র পেতে অনেক সময় নানান ভোগান্তিতে পড়েন বিদেশি বিনিয়োগকারীরা। অবৈধ অনুপ্রবেশের বিষয়ে বাংলাদেশ সরকারকে আরও শক্ত অবস্থানে থাকার আহ্বান জানান আন্তনিও। The barriers, the fees, tariff and non-tariff barriers is good. It's good and it's good because
oblige your domestic sector to be more proactive and more productive. ইউক্রেনের আরও একটি অঞ্চল দখলে নিয়েছে রাশিয়া। রোববার ঝাপোরিঝিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ রাইবনে অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে খার্কিভ, সামি সহ বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ কেন্দ্র টার্গেট করে হামলা অব্যাহত রেখেছে মস্কো। রোববারও বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল ইউক্রেনের অন্তত 1 লাখ মানুষ। পোক্রোভস্ক শহর ঘিরে অব্যাহত দুই পক্ষের লড়াই। রাশিয়ার বেলগোরোদ ও ফোরোনেখেও বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে কিয়েভ। এতে ব্ল্যাক আউটের কবলে পড়ে অন্তত 20,000 বাড়িঘর। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।